সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটি একজন জাতকের, তার বয়স খুব একটা বেশি নয়, কিন্তু মানে এরা কি ধরনের ইরেসপন্সিবল এবং এরা কি ধরনের আমি বুঝে উঠতে পারি না। তার পিতামাতা একটা বাচ্চা ছেলে, মানে এমন নয় যে বৃদ্ধ বহু আগে জন্মেছে, তা নয়। এর যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিক মতন বলতে পারবো না। বলতে পারবো, তবে সঠিক মতন বলতে পারবো না। তাহলে সঠিক মতন না বলতে পারলে, সঠিক যদি ছকটি ক্রিয়েট না করতে পারি সঠিক, তাহলে আমি সঠিক প্রেডিকশনটি করতে পারবো? তখন তো না মিলল না, তখন তো হ্যান ত্যান অনেক কিছু বলা হবে। তাহলে এগুলো কি ধরনের আমি কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারি না। যাই হোক, তাই জন্য আমি চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করেছি এবং কালপুরুষ ছকের মধ্যে দিয়ে আমি প্রেডিকশনটা করব। কেননা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মে বি, মে নট বি, এরকম করে কখনোই কিন্তু কোন রকমের কোনো প্রেডিকশন করা উচিত নয়, সম্ভব নয়। তাহলে এই প্রেডিকশনটি আমি কালপুরুষ ছক অনুযায়ী করব। আমি এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু একদম আলাদা। কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরলাম, মিনকে 12 ধরলাম, এই যে ছকটা, একে কালপুরুষ ছক বলে। আর কালপুরুষ ছক মানে হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশন। চোখের কর্নিয়া দ্বারা ছক ক্রিয়েট করে তারপর ক্যালকুলেশন করা হয়, প্রেডিকশন করা হয়। 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। লাস্ট 7.5 বছর ধরে কিন্তু আমি এটা দেখিয়ে এসেছি। লাস্ট এই প্রেডিকশনটির সূচনাতে 2-1টি কথা বলবো। প্রথম কথা, এমন অনেকে আছেন যারা রাজনীতির সাথে যুক্ত। যারা আপনারা রাজনীতির সাথে যুক্ত, আপনাদের পার্সোনাল লাইফ নিয়ে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে বা সেই জায়গাটাই কোনো ড্যামেজ হচ্ছে, বা আমি হয়তো বিবাহ করব বা পার্সোনাল লাইফ সম্পর্কে আগে থেকে একটুখানি জানবো, যদি কোনো নেগেটিভিটি থাকে অফ করব, ঠিক আছে। কিন্তু কখনো কোনো রকমের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতি সংক্রান্ত কোনো প্রেডিকশন আমাকে দিয়ে করাতে আসবেন না। রাজনীতি ব্যাপারে, যদিও রাজনীতির বাইরে কোনো কিছুই নয়, কিন্তু আজকালকার দিনের যে পলিটিক্স, পলিউটেড টিক্স, পলিটিক্যাল টিক্স তো আর নয়, এই ব্যাপারে আমি একদম অজ্ঞ এবং একদম অপদার্থ। এই সব ব্যাপারে আমি কি জিতবো, আমি কি টিকিট পাবো, হ্যাঁ, এই সমস্ত কোনো প্রেডিকশন করার জন্য আমি নই। এর জন্য আরো উচ্চ মার্গের কোন অ্যাস্ট্রোলজার রয়েছে। আমি অত্যন্ত সাধারণ একজন অ্যাস্ট্রোলজার। এই সমস্ত প্রেডিকশন করার জন্য কিন্তু আমি নই। আমার কাছে কখনো কোনো সেলিব্রিটিরা প্রেডিকশন করতে আসবেন না। আমি নিজেও অত্যন্ত সাধারণ এবং সাধারণ মানুষদের, ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, নিরাশা, ভালো মন্দ, এইগুলোকেই রেকটিফাই আমি করি, এইগুলো নিয়ে প্রেডিকশন আমি করি। সুতরাং কোন রকমের কোনো লেজেন্ড, কোন রকমের কোনো হাইফাই মানুষ, হ্যাঁ, সো কল্ড সেলিব্রিটি, সেই সেলিব্রিটিটা কখনোই কিন্তু আমার কাছে আসবেন না। কেমন? এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে প্রত্যেকের নিজস্ব একটা আদর্শ আছে, প্রত্যেকের এক একটা মতবাদ রয়েছে, প্রত্যেকের একটা রুট রয়েছে। কি ভালো কি মন্দ বিচার করার আমি কেউ নই, কিন্তু যারা যারা জেমস্টোনকে রেমেডি বলে মনে করেন এবং যারা যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন,
তারা কখনো কোনোভাবেই কিন্তু আমার চেম্বারে আসবেন না। এটা কিন্তু বিনীত নিবেদন রইল। যারা যারা জেমস্টোনকে বিশ্বাস করেন, জেমস্টোন যারা যারা রেমেডি হিসেবে পড়েছেন, আপনারা হাতে পড়ে রয়েছেন, আমি পড়ে রয়েছি তো কি, আমার তো ছেলের প্রেডিকশন করাতে চাই, মেয়ের প্রেডিকশন করাতে চাই, অথচ আপনিও আসছেন, কখনো আসবেন না। আমি আবার বলছি যে আমি ভালোর ঠিক যতটা ভালো, খারাপের কিন্তু তার দ্বিগুণ খারাপ। কাজেই আমার আদর্শ, আমার মতবাদ আমার ক্ষেত্রেই তো প্রযোজ্য। তাহলে আপনি অন্য কারোর কাছে যান, ঠিক আছে, কিন্তু আমার কাছে যখন আসবেন আমার নিয়ম পালন করবেন। তা না হলে যদি কোনো রকমের কোনো ক্ষতি হয়ে যায়, তার জন্য কিন্তু আমি দায়ী নই, এটা কিন্তু জানিয়ে রাখলাম। যাই হোক, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই যখন, কালপুরুষ ছকের মধ্যে দিয়েই আমি প্রেডিকশনটা করব। প্রথমেই আমি ছকটা বলে নিই। এই জাতকের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে মকর লগ্ন, ভেরি নাইস, মকর লগ্ন আর মিথুন রাশি, মকর লগ্ন মিথুন রাশি, ভেরি নাইস। মকরের ঘরে 1 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, 2 নম্বর ঘরে কুম্ভের ঘরে শুক্র বসে রয়েছে, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, মিথুনের ঘরে আমি যেটা দেখতে পাচ্ছি চন্দ্র বসে আছে। আচ্ছা, 7 নম্বর ঘরে কর্কটের ঘরে কিন্তু রাহু এবং রবি বসে আছে। 8 নম্বর ঘরে সিংহের ঘরে ইউরেনাস এবং নেপচুন বসে আছে। 7 নম্বর ঘরে কর্কটের ঘরে চন্দ্রর ঘরে কিন্তু রবি এবং রাহু বসে আছে। 8 নম্বর ঘরে সিংহের ঘরে রবির ঘরে কিন্তু ইউরেনাস নেপচুন বসে আছে। 9 নম্বর ঘরে প্লুটো, কন্যার ঘরে, কন্যা রাশির ঘরে। 10 নম্বর ঘরে তুলার ঘরে শনি এবং মঙ্গলের জায়গা চলে এলো। 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 12 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতির ঘরে বৃহস্পতি এবং বুধ বসে রয়েছে। আমাকে অনেক কটা প্রশ্ন করা হয়েছে, ভেরি নাইস প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন যদি অনলাইন প্রেডিকশনে করা হয় তাহলে সুন্দরভাবে তার ব্যাখ্যা এবং সেটা করা উচিত কি উচিত নয় সেটা বলে দেওয়া সম্ভব। আমাকে প্রথমেই প্রশ্ন করা হয়েছিল কোন ধরনের চাকরি করাটা ঠিক হবে। আমি চাকরি করার জন্য প্রিপারেশন নিচ্ছি, তারপর এক্সাম দেব। প্রথমেই আমি বলে রাখি যে কেতু যদি কারোর উচ্চস্থ না হয় এবং রবি যদি কারোর উচ্চস্থ না হয়, তাহলে কখনো কোনোভাবেই সে সরকারি চাকরি বা সরকারি তুল্য চাকরি পেতে পারবে না। যেমন এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন। আপনি আমাকে একজনকে দেখিয়ে দিন যার কেতু খারাপ এবং রবি খারাপ, সে সরকারি চাকরি করছে, কোনো মতেই সম্ভব নয়। তার কারণ গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই। সেই গ্রহগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। আকাশের সূর্য, চন্দ্র, বৃহস্পতি, শনি, রবি কিন্তু নয়। তাহলে 1 নম্বর ঘরে কিন্তু শনির ঘরে কেতু বসে রয়েছে। কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায়। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, কেতু শনির ঘরে বসে আছে, সেই শনি কিন্তু 10 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে বসেছিল, কিন্তু সেই ঘরেই আবার মঙ্গল বসে আছে। তাহলে শনি এবং মঙ্গলের মধ্যে যে বিযোগ সৃষ্টি হচ্ছে, আবার সেইটা কিন্তু শুক্রের ঘর। তাহলে শুক্র মঙ্গলের নেগেটিভিটি নিয়ে আমি কয়েক লক্ষবার বলেছি, অবস্ট্রাক্ট ক্রিয়েট করে। আর শনি এবং মঙ্গল যেই ক্ষেত্রটাতে বসে আছে সেই ক্ষেত্রটাতে স্টেবল হতে দেয় না। আমি যেটা চাইছি সেটা কোনো মতে পেতে দেয় না, এবং ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, এই সমস্ত কিছু ওয়েস্ট হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রর ঘর। ক্ষেত্র মানে কি বলেছিলাম? জংশন, 1-6-10 কানেকশন, সার্ভিসের জায়গা, 1-7-10 কানেকশন, বিজনেসের জায়গা, 1-4-10 কানেকশন, আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র, আমার সাংসারিক জীবনের ক্ষেত্র, আবার 1-9-10 কানেকশন, উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে ক্ষেত্রর জায়গাটা ব্লক হয়ে গেছে। এইটার কিন্তু রেকটিফিকেশন মাস্ট করতেই হবে। প্রথমে রেকটিফাই করে নিতে হবে। করে নেবার পরেও কিন্তু ফার্স্ট কেতু তাহলে নেগেটিভ হয়ে গেল। এবার যদি রবিকে খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে নেগেটিভ কেতু কিন্তু সমসপ্তমে রবিকেই হিট করছে। আবার রবি কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ 7 নম্বর ঘরে বসে রয়েছে এবং সে সমসপ্তমের নেগেটিভ কেতুকে কিন্তু হিট করছে। কেতুকে স্যাটিসফ্যাকশনের কারকতা বলা হয়। তাহলে সরকারি চাকরি বা সরকারি তুল্য কোনো কর্ম
তোমার কিন্তু নেই। তুমি পাইয়ে দেখিয়ে দিতে পারলে, আমি তো বললাম এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আমি চলে যাব, কথা দিয়ে দিলাম, শুধু পশ্চিমবঙ্গ থেকে নয়, সরকারি চাকরি কিন্তু তোমার নেই। এখন যদি খুব ভালো মতন রাহুর অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে রাহু কিন্তু রবির ঘরে বসে রয়েছে, এবং রাহু দ্বারা যদি ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 11:5, 3:6% মধ্যে দিয়ে 6 নম্বর ঘর, 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে তুমি কিন্তু সরকারি চাকরি বা সরকারি তুল্য চাকরি কখনো পাবে না। একদম পিওর বেসরকারি চাকরি বলতে যা বোঝায়, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর দায় দায়িত্ব নিতে হবে, প্রচুর, মানে একদম আমার ওই 10টা 5টা ডিউটি নয়, একদম বেসরকারি চাকরি বলতে যা বোঝায় সেই চাকরিটাই কিন্তু তুমি পাবে, এবং দূরবর্তী স্থানে কিন্তু তুমি পাবে। মানে তুমি যদি কলকাতাতে জন্মাও বা কলকাতার আশেপাশের অঞ্চলে তুমি যদি জন্মাও, তাহলে সেখান থেকে কিন্তু কিছু নিদেন পক্ষে দিল্লি, মুম্বাই, চেন্নাই, এই সমস্ত জায়গা, তার চাইতেও দূরের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তুমি কোনো মতেই বেসরকারি চাকরি তোমার মনোমতো কখনো পশ্চিমবঙ্গে পাবে না। 15,000 টাকার চাকরি, 10,000 টাকার চাকরি, 20,000 টাকার চাকরি চাকরি নয় ভাই। আজকের দিনে 30 দিনে একটা মানুষের নর্মাল খরচ হচ্ছে মিনিমাম মানে 15 থেকে 20,000 বা তার চাইতেও বেশি ছাড়া কম নয়। সুতরাং কাজ করছি বলে 15,000 20,000 টাকা ইনকাম করলে হবে না, তেমন ফিউচার বলে একটা কথা আছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার আমি প্রথমেই কিন্তু 10 নম্বর ঘরটা নেগেটিভ বললাম, কেন না শনি মঙ্গল, এবং সেটা তুলার ঘর, তাহলে শুক্র মঙ্গল এবং শনি মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু 4 নাম্বার ঘরকেও হিট করছে। 4 নাম্বার ঘর মানেটা হচ্ছে 10 নম্বরের সমসপ্তমে 4 নাম্বার ঘর, সেটা কিন্তু আবার মঙ্গলের ঘর। তাহলে 4 নাম্বার এবং 10 নাম্বার ঘরের মধ্যে মঙ্গলের কানেকশন ক্রিয়েট হচ্ছে, সেখানে নেগেটিভ হয়ে যাচ্ছে মঙ্গল দ্বারা ক্যালকুলেশন করলে শুক্র এবং শনির অবস্থান। তাহলে কর্মস্থানটা কিন্তু, কর্মক্ষেত্রটা কিন্তু তোমার কখনো পজিটিভ হবে না, বা কর্মক্ষেত্রের সাথে অ্যাডজাস্ট করার জায়গাটা তোমার বিন্দুমাত্র কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কর্মস্থান থেকে পজিটিভ হওয়া তোমার কোনো মতেই কিন্তু আসবে না, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার স্যাটিসফ্যাকশন বিহীন কিন্তু হয়ে গেছে কেতু। কেতুকে স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয়, সেই কেতু কিন্তু আবার নেগেটিভ শনির ঘরেই বসে আছে, আর সমসপ্তমে রবিকে হিট করছে। আবার যদি রবি দ্বারা ক্যালকুলেশন করা হয়, তাহলে 8 নাম্বার, 4 নাম্বার এবং 12 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে যাচ্ছে। 8 নাম্বার ঘরটাকে কিন্তু মারক স্থান বলা হয় এবং সাইলেন্ট কিলার বলা হয়। আস্তে 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 তোমাকে স্ম্যাশ করে দেবে, তুমি বুঝতেও পারবে না। যখন জানতে পারবে গিভ আপ বা আমি তখন স্যারেন্ডার করছি, ব্যাস আমি শেষ, আমার কিছু করার নেই, সেই জায়গায় চলে যায়। আবার যদি 12 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 12 নাম্বার ঘর মানে আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে 12 নাম্বার ঘর। তাহলে এই অবস্থানের মধ্যে দিয়ে যদি রবি কানেকশন ক্রিয়েট করে, এবং রবি রাহুর দ্বারাও কিন্তু নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে, কেননা রাহু শনির জায়গায় শ্রাপিত দোষও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 1 নাম্বার এবং 7 নাম্বার ঘর। তার কারণ রাহু 7 নাম্বার ঘরে বসে আছে, 1 নাম্বার ঘরটা কিন্তু মকরের ঘর। তাহলে তো শ্রাপিত দোষের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে শ্রাপিত দোষের আন্ডারে রবি চলে আসছে, আবার কিন্তু চন্দ্রও চলে আসছে, যেহেতু 7 নাম্বার ঘরটা কর্কটের ঘর। তাহলে বসের সাথে মনোমালিন্য, বা দেখা যাবে বসের সাথে তোমার বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং বিন্দুমাত্র পজিটিভ হবে না। তুমি যদি নেগেটিভিটিটাকে অফ না করো, তাহলে একটা চাকরি ধরবে, ছাড়বে, আবার একটা চাকরি ধরলে ছাড়বে, কোনো মতেই কিন্তু তুমি স্টেবল হতে পারবে না। কেননা এই নেগেটিভ জায়গাটা প্রত্যেকটা ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে যতক্ষণ আমি নেগেটিভিটিটাকে অফ করছি। তাহলে বসের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায়, বসের সাথে আমার কোডিয়াল রিলেশনের জায়গাটা বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কেমন? তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, তুমি যদি আমাকে প্রেডিকশন করতে দিয়েছো, অনেক ফিজ আমার অনলাইন প্রেডিকশন করতে দিয়েছো, শুনলে তারপরে না আমার বড় ইচ্ছে, আপনি বলুন সরকারি চাকরি পাওয়ার জন্য কি রেমেডি নিতে হবে, তাহলে কিন্তু মানুষ তোমাকে ঠকিয়ে দেবে। কেননা আমার ছকের মধ্যে যেটা পাওয়ার নেই, সেটা কখনো কিন্তু আমি পেতে পারবো না। এটা তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে। কেমন? আমি যদি এখন বলি আমি ব্যাংকে চাকরি পাবো, এখন তো আমার বয়স নেই, মানে আমার ছকের মধ্যে যেটা পাওয়ার আছে সেটা আমি কেন পাচ্ছি না, পাওয়ার বলতে প্রাপ্তি যোগ যেটা রয়েছে সেটা আমি কেন পাচ্ছি না, এটা নিয়ে আমি বহুবার বলেছি। আমি চাইলেই ফুটবলার থেকে ফিল্ম স্টার হয়ে যেতে পারবো না, যদি না আমার ছকের মধ্যে, জন্ম ছকের মধ্যে যোগ থাকে। আমি চাইলেই কিন্তু আমি সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা খেলোয়াড়,
বা অভিনেতা অভিনেত্রী বা উকিল ব্যারিস্টার হ্যান এইগুলো হতে পারবো না, রাজনৈতিক নেতা বা সদস্য এগুলো হতে পারবো না যদি আমার যোগ না থাকে। আমার যোগ আছে, তাই জন্যই কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারকে খুব প্রয়োজন। তার কারণ তিনি কিন্তু প্রথমেই বলে দেন তুমি কিন্তু এই দিকে যেও না, ওই দিকে যাও। ভালোবাসাটাই সবসময় কিন্তু কর্ম কখনো হতে পারে না। যেই কর্মকে ভালোবাসো সেটা তোমার নিজের হয়ে থাক, কিন্তু প্রফেশনাল ফিল্ডে যখন তুমি কাজ করবে, যেখানে তুমি দক্ষ, এবং দক্ষ তুমি সেই জায়গাতেই হবে যেই জায়গায় তোমার কিন্তু প্রথম থেকে তোমাকে গ্রুমিং করা হবে, প্রথম থেকে কিন্তু তোমাকে রুড বলে দেয়া হবে। এমন অনেকে আমার কাছে আসে যারা কিন্তু 25, 26, 30 বছর বয়স, 32 বছর বয়সে, আচ্ছা আমি বিজনেস করব না চাকরি করব, কি ধরনের চাকরি করব, তার মানে কিন্তু এত বছর তার লক্ষ্য ভ্রষ্ট হয়ে স্ক্যাটার্ডলি মুভ করেছে। এবার 32 বছর বয়সে গিয়ে যদি আমি চিন্তা করি, 30 বছর বয়সে গিয়ে যদি আমি চিন্তা করি, আমার কাছে তো 35 বছরের এরকম অনেকে এসছে যারা জানে না, তখন চিন্তা করি, তখন কিন্তু আমি আমার জীবনের যে আমার যেইটা হওয়ার আছে সেটা সেই জায়গাটা হতে পারছি না, সেই জায়গাটা পরবর্তীকালেও সেই রেঞ্জে যেতে পারবো না। কেননা বারবার ধরে মনে রাখার প্রয়োজন আছে, সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। আর তার সাথে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, লক্ষাধিকবার বলেছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে সেই এবিলিটিটা গেইনই আমি করিনি, তাহলে আমি সফলতা পাবো কি করে? আর সফল হলে আমি সেই সফলতাটাকে আরো সফলতার দিকে ত্বরান্বিত করবোই বা কি করে? কেমন? কাজে অবশ্যই কিন্তু তুমি একদম পিওর বেসরকারি চাকরির জন্য, এবং তুমি তো পশ্চিম বাংলার আনাচে কানাচেই রয়েছো, আশেপাশেই রয়েছো, মানে পশ্চিম বাংলার মধ্যে রয়েছো, কলকাতার আনাচে কানাচে রয়েছো, তাহলে অবশ্যই কিন্তু তুমি চেষ্টা করবে দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে, এই সব জায়গায়, সেখান থেকেও কিন্তু বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তোমার কিন্তু বিদেশ যাত্রার যোগ ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন একটা প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, শুক্রকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, শুক্র কিন্তু শনির ঘরে বসে রয়েছে, আবার শনি কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে, 2 নম্বর 10 নম্বর ঘরের মধ্যে পরিবর্তন যোগ। আবার সেখানে কি হয়ে গেছে, শুক্র এবং মঙ্গল, শনি এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। বহু প্রেমের যোগ লক্ষ্য করা যায়। যেছে হোয়াটসঅ্যাপে হোক, যেভাবেই হোক, কিভাবে তুমি প্রেম নিবেদন করো সেটা তুমিই জানো। বারবার ধরে প্রেম নিবেদন করো, প্রেম নিবেদন নয়, ভিক্ষা চাও, এবং বারবার ধরে তোমাকে নিয়ে কিন্তু মেয়েরা না 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 ব্যর্থ হয়ে যাও। আর যখনই ব্যর্থ হও তখন মানসিক ভাবে একদম মারাত্মক রকমের ডিমোরালাইজড হয়ে যাবার জায়গাটা, মানসিক ভাবে একদম চোখ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে তোমার নিজস্ব সত্তা নেই কেন? হ্যাঁ, এগুলো ঠিক নয়, একদম নেগেটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এই যে প্রেমে পাগল, একটা গার্লফ্রেন্ড চাই, একটা প্রেমিকা চাই, এই মানসিকতার জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই জায়গায় কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছ। প্রেম, প্রীতি, ভালোবাসা জিনিসটা আলাদা জিনিস। তোমার কাছে এটা একটা আকাঙ্ক্ষা, চাহিদা, একটা ক্ষুধায় রূপান্তরিত হয়েছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এবং সেখান থেকে কিন্তু মানসিক ভাবে মারাত্মক ড্যামেজের জায়গা লক্ষ্য করতে পারছি, কষ্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি, এবং তার ফলে কিন্তু সফল হওয়ার জন্য নিজেকে যেভাবে প্রস্তুত করার প্রয়োজন, তুমি খানিকটা প্রস্তুত হচ্ছ, আবার প্রেম, প্রীতি, ভালোবাসায় জড়িয়ে গিয়ে আবার কান্নাকাটি করছো, বাস চোখ হয়ে যাচ্ছ। তারপরে আবার এতে কি হয়ে যাচ্ছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, টার্গেট নড়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, আমার যে ইচ্ছাটা, আমার যে চাহিদাটা, আমার যে মানে টার্গেটটা অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি পাখির চোখের মনেই দেখতে পাচ্ছি সেই জায়গাটা হচ্ছে না, যখনই তোমার টার্গেটটা নড়ে যাচ্ছে। কেমন? তোমার যা বয়স, এই সময় প্রেম, প্রীতি, ভালোবাসা, বা মোবাইল খুললে বা টিভি খুললে চারিদিকে এই যে যৌনতার যে একটা পূজা করা হচ্ছে, যৌনতার হোলি খেলা, যৌনতাকে নিয়ে প্রফেশনালি ক্যাচ করা হচ্ছে, এর প্রতিবাদ কেউ করছে না। প্রতিবাদ করছে না বলেই আজকে এই অবস্থা। এটা তো অস্বীকার করে লাভ নেই। আজকে রোজ ডেতে গোলাপ ফুলের চাইতে বেশি কন্ডম বিক্রি হচ্ছে, এইটাকে আমরা প্রাধান্য দিয়েছি, এটাকে আমরা মেনে নিয়েছি। তাই জন্যই কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা গিয়ে ইনসিকিউর হয়ে যাচ্ছে, তাদের শ্লীলতাহানি করা হচ্ছে, রেপ করা হচ্ছে। কেন? এটা একদিনে হচ্ছে না, আস্তে 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 এটা ইনজেক্ট হয়ে যাচ্ছে। এটা তো মিথ্যা কথা নয়। গাড়ির পর গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, কি হয়েছে? একটা বিশ্ববিদ্যালয়ের সামনে চুম্বন দিবস পালন করা হচ্ছে। বেশ অনেক বছর আগে এই এক্সাম্পল গুলো আমি বহুবার দিয়েছি।
তাহলে আমরা তো এইরকম করে করেই কি হচ্ছে, আমি মেট্রো স্টেশনে যাচ্ছি, আমার বৃদ্ধ পিতা মাতা হতে পারে, আমার মতন বয়স্ক মানুষ হতে পারে, ভালোবাসার পূজা হচ্ছে, একটা ছেলে আরেকটা মেয়ে একদম ঠোঁটে ঠোঁটে লাগিয়ে একদম চোষাচুষি করছে, এইগুলোকে প্রাধান্য দিয়েছি বলেই কিন্তু আজকের দিনের এই নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। আমার বাড়ির আমার মেয়েরা যখন পড়তে যাচ্ছে তখন কিন্তু ছেলেগুলো জোর করে গিয়ে তাদেরকে রেপ করছে অথবা তাদেরকে শ্লীলতাহানি করছে বা তাদের গোপন ছবি তুলছে। কেন, কিভাবে? একদিনে হচ্ছে? একদিনে হচ্ছে না, একদিনে হতে পারে না। যে কোনো একটা ঘটনা যখন ঘটছে তখন আমরা এটা হচ্ছে কেন, এটা হচ্ছে কেন, তার পেছনে আমরাই দায়ী, তার পেছনে আমরা সবাই দায়ী। আমরা কখনো মতের বিরুদ্ধে যাইনি। আমার এখনো মনে আছে বোধহয় 17 সালে কি 16 সালে কি 18 সালে এরকম হবে, বেশ অনেক আমাদের দমদমে একটা কেস ঘটেছিল। বয়স্ক মানুষেরা বসে রয়েছে, তার মধ্যে একটি ছেলে একটি মেয়ে জড়িয়ে ধরে দুজনকে ভালোবাসার নামে চুম্বন হচ্ছে, এই হচ্ছে। এটা কি? এটা ভালোবাসা? এটাকে কি বলে? এটাকে প্রেম বলে? এটাকে ভালোবাসা বলে? হ্যাঁ, যখন তারা বোধহয় মারধর ফারধরও করেছিল বৃদ্ধ লোকগুলো, তখন অনেক সেলিব্রিটিরা কি বলেছিল, এদের গ্যাস অম্বল সুগার প্রেসার, তাই জন্য মেনে নিতে পারছে না, তাই জন্যই তারা মেনে নিতে পারছে না, তাই জন্যই। তাহলে তার পরিণতি হিসেবেই কিন্তু এখন ওই মানে কলেজের যারা হেভিওয়েট বাচ্চা বাচ্চা ছেলে, ওরা তো বাচ্চা বাচ্চা ছেলে, আমি ছবি দেখি, তারা কলেজে পড়তে আসা মেয়েদের, আমার মেয়ে, আপনার মেয়ে, আমাদের মেয়ে, সেই মেয়েদেরকে নিয়ে কি করছে, ক্ষুধা নিবৃত্তিকরণ করছে। শুধু তো ছেলেরা না, এখানে মেয়েদেরও অনেক অনেক দোষ আছে। তাহলে কিসের জন্য হচ্ছে? তাহলে এই এমন একটা চিন্তাধারা করো, বা তোমার নেগেটিভিটি অফ করলেও কিন্তু এই নেগেটিভিটি অফ করলেও দেখবে যদি শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করে দেওয়া যায়, শুক্র এবং মঙ্গলের, শুক্র এবং শনির, তাহলেই দেখবে এই যে একটা যৌনতার পেছনে ছোটা, যৌন আকাঙ্ক্ষা, এগুলো হচ্ছে যৌন আকাঙ্ক্ষা, ক্ষুধা, এই জায়গাটাকেও কিন্তু কন্ট্রোল করা যায়। কিন্তু তার চাইতেও আগে প্রয়োজন কনসেন্ট্রেশনের। আমি কি চাই, আমার লক্ষ্য কি, লক্ষ্য পূরণ হওয়ার আগে পর্যন্ত আমি কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে, আমার ঘরে কোনো রকমের ঘুড়ি নেই, তোমরা জানো। আমার ঘরে বিন্দু মাত্র, যেমন ঈশ্বরের ছবি নেই, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস, সেরকম আমার ঘরে কোনো ছবি নেই। আমার এই রাত 10টা বাজলো, বাবা রাত হয়ে গেলে এবার শুতে হবে, খাওয়া দাওয়া হয়নি, ওরকম কোনো ব্যাপারই নেই আমার কাছে। মোবাইলে যে ঘড়ি আছে মাঝে মাঝে দেখি, যেদিনকে আমার চেম্বার থাকে সেটা আলাদা, কিন্তু আমার ঘরে কোনো ঘড়ি নেই। আমাকে আজকে এই কাজগুলো করতে হবে, সে বাইরে হোক ভেতরে হোক যেখানেই হোক, কাজগুলো কমপ্লিট হবে, তারপর খাওয়া দাওয়া, তারপর রেস্ট। যখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার মতন খাওয়া দাওয়া করবো, যখন রেস্ট নেবার তখন রেস্টের মতোই নেব, তখন কিন্তু আবার সেক্ষেত্রে কোথাও কম্প্রোমাইজ করবো না। একদম পরিষ্কার ব্যাপার, এরকমটাই তো হওয়া উচিত। তেমন তোমার কিন্তু পিতৃভাব একদম ভালো নয়, মানে জনকের জায়গা আর কি। রবি দ্বারা ক্যালকুলেশন করলে যখন এই শ্রাপিত দোষের মধ্যে যখন রবির প্রাধান্য চলে আসে, এবং রবি কিন্তু হিসাব মতন 3 নাম্বার ঘরে, 12 নাম্বার ঘরে, 8 নাম্বার ঘরের তো অধিপতি গ্রহ, আবার 8 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘরও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা ক্রিয়েট করছে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, পিতা মাতার মধ্যে হয়তো ডিভোর্স হয়নি, কিন্তু পিতা অন্যত্র থাকে, মানে পিতা বলতে পালন কর্তা নয়, জনকের কথা বলছি, অন্যত্র থাকে। তুমি তো তোমার মায়ের মানে মা এবং তুমি একসাথে থাকো, বাবা কিন্তু তোমার সাথে থাকে না, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউসের জায়গায় যদি শুক্রের অবস্থান দেখি, সেটা হচ্ছে শনির ঘর, তাহলে দৃষ্টিভঙ্গির নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, এতক্ষণ ধরে সেটা বললাম। এছাড়াও কিন্তু সঞ্চয়ের জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, অর্থ ধরে রাখতে পারবে না, এবং যখনই দেখবে কোনো কাজ পাবে, কাজ করতে যাবে, সেখানে দেখবে স্যালারি বেশি হবে না, সেখানে রেমুনারেশনটা বেশি হবে না, অর্থনৈতিক জায়গাটা দেখা যাবে কম্প্রোমাইজ করতে হচ্ছে মারাত্মক রকম। তুমি নিজেই বুঝতে পারবে যে কেন লোকে আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে, এবং কেন সারা বিশ্বের মানুষ আমাকে ঈশ্বর বলে ডাকে, আমার নলেজের জন্য, স্যার বলে ডাকে, কেন আমার নলেজের জন্য, তুমি নিজেই বুঝতে পারবে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, 5 এবং 11 কানেকশন যদি লক্ষ্য করা যায়, শুক্র এবং মঙ্গলের অবস্থান, সে কিন্তু 10 নাম্বার ঘরে লক্ষ্য করা যাচ্ছে, আবার 4 নাম্বার 10 নাম্বার ঘরের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। তোমার বন্ধু ভাগ্য কিন্তু একদম ভালো নয়। সবচেয়ে বড় কথা, তুমি তোমাদের বন্ধুদেরকে এতটা মানে প্রাধান্য দিয়েছো, কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বন্ধুরা বলছে, আরে সরকারি চাকরি হচ্ছে, এখন অনেক ফর্ম ফিল আপ হচ্ছে, আরে এতজন চাকরি পাবে, তুই সরকারি চাকরি চেষ্টা কর, তুমি তাদের দ্বারাই কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছ। তুমি আমার কথাটাও হয়তো শুনবে না, বন্ধুরা যদি আমার এগেইনস্টে কথা বলে, আমি জানি, কিন্তু তোমার বন্ধু ভাগ্য একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না।
আবার মঙ্গলকে যখন হিট করে, 4 নাম্বার ঘর মেষের ঘর, আবার 10 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল ফিজিক্যালি বসে রয়েছে, আবার 2:1% মধ্যে দিয়ে 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, তাহলে 11-10-4 কানেকশন, এবং তার দ্বারা কিন্তু 8 নাম্বার ঘর অতীব নিকৃষ্ট হয়ে যাচ্ছে। এর আগেও কিন্তু বাইক দ্বারা অ্যাক্সিডেন্ট তোমার হয়েছে। তুমি যদি বলো না হয়নি, তাহলে বললাম তো আমার এতদিনের সাধনা বৃথা। হ্যাঁ, তোমার কিন্তু দুর্ঘটনার জায়গা প্রবল আমি লক্ষ্য করতে পারছি, কেবল 2 চাকা দ্বারা প্রবল রক্তপাত হবে, আবার দেখা গেল পা ফাটি হলো, পা ভেঙে গেল, হ্যান গেল ত্যান গেল, আবার একাধিকবার কিন্তু হয়ে গেছে। ভবিষ্যতে আরো ভয়ঙ্কর দুর্ঘটনার জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মারাত্মক গলতির জায়গা লক্ষ্য করতে পারছি, তার কারণ চন্দ্রকেতুর রিফ্লেকশন 7 নাম্বার 1 নাম্বার ঘরে হিট করছে, কারণ 1 নাম্বার ঘরটা মকরের ঘর আর 7 নাম্বার ঘরটা কর্কটের ঘর। যদিও চন্দ্র 2:1% মধ্যে দিয়ে বুধের ঘরে বসে রয়েছে, এবং সেই বুধকে যদি খুব ভালো মতন দেখা যায় 12 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 12 নম্বর ঘর মানে কি বললাম, আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর। তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ বা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করছো। আরেকটা জিনিসও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে তুমি মানুষ চেনাতে একদম ব্যর্থ। সেটা মেয়ে বলো, সেটা পুরুষ বলো, নারী বলো, যেই বলো, তুমি কিন্তু ভালোকে খারাপ, খারাপকে ভালো, এই ধরনের মানসিকতা আছে। এবং কিছু কিছু মেয়ে আছে বড় বেশি উগ্র, এবং তারা না ওই স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা। হ্যাঁ, তাদের বাহু দেখা যায়, তাদের পা দেখা যায়, শরীর দেখা যায়, পেট দেখা যায়, অর্ধস্তন দেখা যায়, তাদের প্রতি মারাত্মক আকর্ষণ তোমার। তুমি অস্বীকার করতে পারো না কোনো সুন্দর, সুষ্ঠু এবং মানে রিয়েল মানে কালচার যুক্ত কোনো মেয়েকে আর কি। এবং একটা বাড়ির একটা শিক্ষার জায়গা তো রয়েছে, সংস্কারের জায়গা, সংস্কারী মেয়ে, মনে পড়ছিল না, সংস্কারী মেয়েকে কিন্তু তোমার পছন্দ নয়। সুন্দর একটা পোশাক পরছে ওরকম নয়, একটা বুট জুতো মতন পরলো। এখন তো দেখা যায় অবজারভেশন মারাত্মক প্রয়োজন, আর আমার অবজারভেশন যে কি ভয়ঙ্কর আমার স্টুডেন্টরা জানে। সেখানে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট রুমাল গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রতি আকর্ষণ। এটা কিন্তু প্রেম নয়, এটা কিন্তু কখনো ভালোবাসা নয়। আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। আমরা মান্নাদের গান শুনেছি, শ্রদ্ধেয় মান্নাদের গান শুনেছি, সত্যি সত্যি। কণ্ঠকারী কমলসম পদতলা মঞ্জির চিরহি ছাপি, গাগরি বাড়ি ঝাড়ি করে পিছনে চলোই কেউগুলি চাপি। তাহলে ভালোবাসা কি? রাধা কৃষ্ণের প্রেম তার এক্সাম্পল। এগুলো ভালোবাসা নয়, ইনফ্যাচুয়েশনও নয়। তারা তোমাকে মাংসের হাড় দেখাচ্ছে আর তুমি কুত্তা হয়ে করছো। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, কুত্তা হয়ে ঘেউ ঘেউ তো করছো, কিন্তু কুকুরের মতন বফাদার হচ্ছ না। এটাই প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাকে আঘাত করবো না বলেই আমি ঠিক করেছি, বুঝতে পেরেছো? তাহলে ভুল মানুষকে চয়েস করার জায়গা। কোনো বন্ধু তোমাকে বলছে আরে চিন্তা করিস না, রিল্যাক্সের প্রয়োজন, আমি মদের বোতল নিয়ে আসছি, সে আমার প্রিয় বন্ধু হয়ে গেল। আর কেউ বললো এই আজকে একদম আড্ডা ফাড্ডা নয়, আজকে চলো যতই বৃষ্টি পড়ুক, যতই একদম রোমান্টিক পরিবেশ হোক, যা পড়াশোনা আজকে তেরে ফুরে পড়াশোনা করবো, সে কিন্তু তোমার বিরাগ ভাজন হয়ে গেল। সেই কিন্তু তাকে তুমি সহ্য করতে পারলে না। আজকে একটা মেঘলা দিন, বৃষ্টি পড়ছে, একটু কোথায় টানটু চলবে, আর যেই ছেলেটা টানটু আনতে গেল, আমি নিজের পয়সায় নিয়ে আসছি, চাটও নিজের পয়সায় নিয়ে আসছি, তাকে তুমি আপন ভাবছো। তুমি বলো গল্পের ছলে বলছি, কিন্তু একটা কথা কি ভুল বলছি? বিদেশ যাত্রার যোগ টেরিফিক ভাবে তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার কিন্তু গুপ্ত রোগ আছে, তাই না? তোমার গুপ্ত রোগ মানে সবসময় সেক্সুয়াল রোগ তা নয়, এমন কোন রোগ যেটা সকলের সামনে বলা যায় না, সকলকে বলা যায় না। তুমি একদম চিন্তা করো না, তুমি নিজে ডাক্তার দেখাও। আর তা না হলে তুমি নিশ্চয়ই নেগেটিভিটিকে অফ করবে। যখনই নেগেটিভিটিকে অফ করবে, আমার স্টুডেন্টরা অনেকটি ডাক্তার আছে, তার মধ্যে কয়েকজন তো আমার একদম নিজের সন্তান, তাদেরকে দিয়ে আমি চেক আপ করিয়ে দেবো। এই গুপ্ত রোগকে বাড়তে দিও না, তুমি একটা বাচ্চা ছেলে, গুপ্ত রোগকে কখনোই বাড়তে দিও না। এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে এই প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে তুমি অবশ্যই যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তুমি কানেক্ট করেছো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে প্রশ্ন করো, আমি হোয়াটসঅ্যাপের মধ্যেই উত্তর দেব। পরিশেষে আবার বলছি যে আমার প্রেডিকশন কখনো ভুল হয় না, কেননা একদম গ্রহের অবস্থান দ্বারা আমি বুঝিয়ে দিলাম। কিন্তু যেহেতু গ্রহের নেগেটিভ প্রভাব তোমার রয়েছে, তাই জন্য এমনটি হতেই পারে
কেউ তোমাকে আবার সরকারি চাকরির প্রলোভন দেখালো, তোমার বন্ধুরা হতে পারে, হ্যাঁ, যে কেউ তোমার কাছের মানুষ হতে পারে, সরকারি চাকরি করবি, কে বললো হবে না, ডেফিনিট ভাবে হবে, এই তো কয়েক নাম্বারের জন্য হয়নি, নানান এক্সকিউজ। কিন্তু তুমি মনে রেখো যে আমার মুখনিসৃত বাণী দৈববাণী, আমি যখন বলেছি হবে না, এবং সরকারি তুল্যও কোনো চাকরি হবে না, এমন কোনো চাকরি যেখানে আমি সিকিউরিটি যুক্ত বেশি কাজ করতে হয় না, আরামে রয়েছি, কখনো হবে না। তোমার কাজ পিওর কিন্তু বেসরকারি চাকরিতে হবে। এবং আজকের দিনে দেখা গেল রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তুমি করলে না, স্যার চাকরি তো পেলাম, তুমি দেখবে সেই চাকরিতে রেমুনারেশনটা একদম কম হবে, এবং তুমি কিন্তু একদম অর্থ সঞ্চয়ও করতে পারো না। অনেক সময় কোনো মেয়ের মন রক্ষার্থে, এক্সট্রিমলি সরি টু সে, কোনো বন্ধুর মন রক্ষার্থে, কোনো প্রিয়জনের মন রক্ষার্থে দেখা গেল অহেতুক খরচা করছো। এরকম করে কখনোই কিন্তু কোনো খরচা করতে যেও না। কেননা কারোর মন রক্ষা করাটা তোমার দায় দায়িত্বের মধ্যে পড়ে না। তোমাকে যে ভালোবাসে, সেটা বন্ধু হতে পারে, সেটা তোমার প্রেমিকা হতে পারে, তোমার গার্লফ্রেন্ড হতে পারে, যেই হোক, তারা কখনো গিভ অ্যান্ড টেক পলিসিতে কখনোই কিন্তু তারা বিশ্বাস করবে না। আমি আজকে ভীষণ বিজি, তার মধ্যেও কিন্তু তোমার প্রেডিকশনটা করলাম, অত্যন্ত ইম্পর্টেন্ট। তুমি প্রিপারেশন নিচ্ছ সরকারি চাকরি, কিন্তু সরকারি চাকরি তোমার হবে না। এই প্রিপারেশনটা যদি তুমি নিয়ে যাও তাহলে বেকার হয়ে যাবে। আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।